আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র নয়, বিএনপি দেশ চালাবে ঐকমত্যে, করবে প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী না হওয়ার ব্যবস্থা, জানিয়েছেন তারেক রহমান। আজীবন ফ্রি চিকিৎসা পাবে গণ অভ্যুত্থানে আহতরা, সচিবালয়ে 6 উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রয়োজনে বিদেশে পাঠানোর আহ্বান বিএনপি। অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদ চান ডক্টর ইউনূস, ফিরলেন আজারবাইজান থেকে, বিমানবন্দরে প্রবাসীদের আর হয়রানিতে না পড়ার আশ্বাস। ভারতে বসে শেখ হাসিনা যেন বক্তৃতা বিবৃতি দিতে না পারেন, দিল্লিকে ঢাকার অনুরোধ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। কুইক রেন্টালের 2টি ধারা হাইকোর্টে বাতিল, সীমাহীন দুর্নীতি ও পছন্দের গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই দায় মুক্তি আইনের নিন্দা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক নয়, গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে ব্যাপারেও নিশ্চয়তা দেয়া হবে বলে জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে বিএনপি। রাজধানীর বনানীর একটি হোটেলে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত 31 দফার অনেকটাই মিল রয়েছে। যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। দেশের জনগণের মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় সংস্কারের বিষয়ে বিএনপি ঘোষিত 31 দফার সাথে ঐক্যমত ছিল সবার বক্তব্যেই। এবারকার গণ অভ্যুত্থান অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে, 31 দফায় সবগুলো কিন্তু এখনো নাই। নতুনভাবে সংস্কার যদি কোনো প্রস্তাব আসে, বিএনপি যোগ্যপথে শরিক দেখে নতুন সংস্কারগুলোর ব্যাপারও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে বিবেচনা করা দরকার। তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি 31 দফা তাতেই জানি না থেকে যায়, সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে, এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামীতে আরো সুসংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গ্যারান্টি ক্লজ আমরা যাতে সন্নিবেশিত করতে পারি। বাংলাদেশ এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তো নাই, আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না, ক্ষমতায় আপনারাই যাবেন। ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে। ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয়, বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে। ফ্যাসিবাদের পতনের পর গত 3 মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তা সহ আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে, যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কৃষক, শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের
ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে। সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব তার সমাপনী বক্তব্যে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা পালনের আহ্বান জানান। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের জন্য একটি ইউনিক আইডি থাকবে। আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বিকেল 4:30টায় স্বাস্থ্য মন্ত্রণালয় সভাকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগেই একজন নিজেকে আহতদের সমন্বয়ক দাবি করায় সচিবালয়ে আসা বেশিরভাগ আহত ব্যক্তি সভা বয়কট করেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আসেন। আহতদের পক্ষ থেকে সভায় কে কে কথা বলবেন সেই তালিকা করার পরামর্শ দেন তারা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই, সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। ছাত্র নাগরিক অভ্যুত্থানে আহতদের মধ্যে যাদের বিদেশে পাঠানো দরকার উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আবারও প্রতিরোধের কথা বলে উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বৈরাচারী দল আওয়ামী লীগকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেয়া হবে না। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা দেন বিএনপির এই নেতা। নির্বিচারে গুলি চালিয়ে এত মানুষ আহত করে আওয়ামী লীগ কিভাবে দেশে রাজনীতি করতে চায় এমন প্রশ্ন রাখেন সালাউদ্দিন আহমেদ। যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানায় তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। এদিকে রাজধানীর নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, নিষ্ঠুর স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তারপরেও শেখ হাসিনা তিনি আবার আসতে চান। তিনি তার নেতা কর্মীদেরকে বার্তা দেন, যেভাবেই হোক তোমরা রাস্তায় নামো, যেভাবেই হোক তোমরা প্রতিরোধ করে। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোনো রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে
নিজের ক্ষমতাকে নিশ্চিত করা, এটাই শেখ হাসিনার হচ্ছে মূল উদ্দেশ্য। যদি প্রকৃত গণতান্ত্রিক নেতা হতেন শেখ হাসিনা, যদি সত্যিকার অর্থে মানবতাবোধ থাকতো, তাহলে নিজ দেশের মানুষকে ছেড়ে দিয়ে উনি পালিয়ে ভারতে আশ্রয় নিতেন না। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারীদেরও প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। এবং আমাদের মূল টার্গেট কোনোভাবেই আর কোনোদিনও বাংলাদেশে এই আওয়ামী খুরি স্বৈরাচারী হাসিনা এবং তার ফ্যাসিস্ট দোসররা যাতে পুনর্বাসিত না হতে পারে এবং কোনোভাবেই যাতে বাংলাদেশের তারা রাষ্ট্র ক্ষমতায় আসার দুশ্চিন্তাও না করতে পারে এবং তাদের প্রত্যেকের যাতে উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হয়। এই ধরনের গণহত্যা তারা চালিয়েছেন। তারা ৩৬ দিনে ২,৫০০ মানুষ ছাত্র জনতাকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করার আদেশ দিয়েছেন। এই গণহত্যার জন্য যাতে তাদের কঠোর বিচার এবং শাস্তি হয়। ৩৬ দিনের জুলাই আন্দোলনে নানাভাবে চোখের ক্ষতি হওয়া ব্যক্তিদের চিকিৎসায় স্থাপিত মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন বিএনপি নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতির উপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন COP29 সাইডলাইনে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে ভোটের গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারেন। সরকার, সংসদ আর নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের ভেতরে একমত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। বাংলাদেশে অস্থিতিশীলতা নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, যে কোনো সরকারেরই এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কথা। সংকট সমাধান করে একটি শান্তিপূর্ণ পরিবেশ দেশবাসীকে উপহার দেওয়ার আশাবাদও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. It's not a question of haggling. It's not a question of negotiating. It's a question of solving. So instead of solving, we are saying, we give you this much, that's enough, you could handle it. I said, that's very humiliating for nations to come and ask for money to fix things that the problem that others cause. বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের যেন কোনো সংকটে পড়তে না হয়, সেজন্য সব ব্যবস্থাই নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা আজারবাইজানে জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরে যাত্রীদের আপনজনদের বিশ্রামাগার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ থেকে আসা শ্রমিকরা বিমানবন্দরে এসে কোথায় যাবেন, কি করবেন বুঝতে পারেন না। এই সংকটের সমাধানে বিমানবন্দরে আসা থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত তারা যেন কোনো হয়রানির শিকার না হন, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে 11 নভেম্বর জলবায়ু সম্মেলনে যাওয়ার সময় তিনি শ্রমিকদের জন্য লাউঞ্জ উদ্বোধন করেন। যারা যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এটা সফল হোক, সুন্দর হোক। আপনাদের এই অভিজ্ঞতা আপনারা অন্যদেরও বলবেন এবং কি কি অসম্পূর্ণতা আছে এর মধ্যে সেটাও বলবেন। তা না হলে সম্পূর্ণ হবে কি করে যদি অসম্পূর্ণতার কথা আপনারা না বলেন। এবং এটাকে যত আরামদায়ক করা যায়, যত স্বস্তিদায়ক করা যায়, সেটাই হবে আমাদের উদ্দেশ্য, সবাই মিলে কাজ করা। আমরা চিন্তা ভাবনা করে দেখব যে কাস্টম ক্লিয়ারেন্স, তারপরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং বিমানের চেকিং, সেগুলো এখান থেকে করে দেওয়া যায় কিনা সেটা আমরা এক্সামিন করে দেখব, যাতে এখান থেকে সরাসরি তারা বিমানে ওঠার জন্য প্রস্তুত থাকতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যাতে বক্তৃতা বিবৃতি দিতে না পারেন, সেজন্য দেশটিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সাথে গণমাধ্যমে দেয়া তার বক্তৃতা বিবৃতি অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না, এমন অসন্তোষের কথাও দেশটিকে জানানো হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের কতজন সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার
ঘটনায় সেখানকার বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করেছে সরকার। একই সাথে মিশনে স্থানীয়ভাবে নিয়োগ দেয়া এক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানান, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে এখন থেকে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। বাংলাদেশের চারপাশে বন্ধুভাবাপন্ন দেশ নেই। তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, কোনো ঘটনা নিয়ে ষড়যন্ত্র করা, বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 2005 সালে ঝালকাঠিতে বোমা হামলায় নিহত বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পারের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এতে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে যে কোনো মূল্যে জঙ্গিবাদ রুখতে হবে। জুলাই বিপ্লবে এত হতাহতের ঘটনায় 2005 সালের ঘটনার যোগসূত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের ভালো চাইলে দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। আমরা যে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি, এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে এত ছেলেকে এত মেয়েকে প্রাণ দিতে হলো, এত মানুষকে আহত হতো, এটার সাথে কিন্তু 2006 সনের এই ঘটনাগুলোর 5 সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে। সেখান থেকেই বাংলাদেশকে এক ধরনের মৌলবাদী, মানে যতটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোতে। কুইক রেন্টাল আইনে দায়মুক্তির 2টি ধারাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আইনজীবী শাহদিন মালিক জানান, একচ্ছত্র ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই আইনে দায়মুক্তির বিধান সংযোজন করে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত এস.এম. ফয়েজের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের সময় অর্থ লোপাটের সবচেয়ে আলোচিত খাত ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। গত 1.5 দশকে প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় 1,05,000 কোটি টাকা, যার সিংহভাগেই আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অর্থ লোপাটকে বৈধতা দিতে বিতর্কিত আইন করে তৎকালীন সরকার। গত 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল আইনের 2টি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী স্বাধীন মালিক। বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী। বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। শেখ হাসিনা সরকারের সময়ে এই আইনের নৈপথ্যের কারণও তুলে ধরেন এই সংবিধান বিশেষজ্ঞ। আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল, এটা তো হতে পারে না।
আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। এই ৬(২) অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, বসে থেকে টাকা দিবে। সরকার যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। সরকার চাইলে বাতিলও করতে পারবে। বাতিলও করতে পারবে। নানা কারণে বন্ধ হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করতেও নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। 17 নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 5.5 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 1 লক্ষ মেট্রিক টন এবং ধান 3.5 লক্ষ মেট্রিক টন। প্রতি কেজি চালের দাম 47 টাকা, আতপ চাল 46 টাকা এবং ধান 33 টাকা নির্ধারণ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের এক সভায় এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, এবছর উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে, ধান মজুদের ধারণ ক্ষমতাও সন্তোষজনক পর্যায়ে আছে। আমদানি বিষয়ে উপদেষ্টা বলেন, কিছু খাদ্য আমদানি প্রক্রিয়াধীন। 1.5 লক্ষ টন খাদ্য আমদানির জন্য এরই মধ্যে এলসি খোলা হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম আপাতত স্থিতিশীল রয়েছে। আমন ধান বাজারে আসলে দাম ধীরে ধীরে কমবে বলে আশা প্রকাশ করেন আলী ইমাম মজুমদার। কৃষক যাতে ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়া সংক্রান্ত সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামাতে ইসলামী। সংবিধানের 15 সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ বিষয়ে আইনি যুক্তি দিয়েছেন জামাতের আইনজীবী শিশির মনির। যে অনুচ্ছেদ আছে এখানে বলা আছে যে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিপরীতে সংসদে কোনো ভোট দিতে পারবেন না কিংবা কোনো মতামত প্রকাশ করতে পারবেন না। কিন্তু দেখেন, একজন সংসদ সদস্য একজন দলের সদস্য এই কথা বটে, একই সাথে তিনি একজন ব্যক্তিও। তার একটা ব্যক্তি স্বাতন্ত্র বোধ আছে, একজন ইন্ডিপেন্ডেন্স আছে, তার একজন ব্যক্তিত্ব আছে, ইন্ডিভিজুয়ালিজম আছে। তিনি যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে চান, ডিসেন্টিং দিতে চান, কোনো বিষয়ে তার মতামত তুলে ধরতে চান, আমরা মনে করি ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচের অংশ হিসেবে তার এই অধিকারটুকু থাকা উচিত, তাকে বন্ধ করে দেওয়া উচিত নয়। সেই জন্য আমরা মনে করি এভরিবডি হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ ওপিনিয়ন, ইভেন against himself, even against his political party, even against any institution. তার কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। আওয়ামী গডফাদারদের হাত থেকে দখলমুক্ত হাজার কোটি টাকার ম্যানোলা হিলে এবার চোখ পড়েছে এক জামাত নেতার। মালিকদের অভিযোগ, প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে তাদের। মামলা মোকাবেলা ও দখলদারদের মোকাবেলায় নাজেহাল অবস্থা ম্যানোলা পরিবারের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র জিইসি মোড়ের পাশে ম্যানোলা হিল, যা ম্যানোলা পাহাড় নামে পরিচিত। হাজার কোটি টাকার এই সম্পত্তির দিকে লোলুপ দৃষ্টি ভূমিদস্যুদের। সবসময় ম্যানোলা হিল পরিবারের লড়াই চলে ভূমিদস্যুদের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ক্ষমতার দাপটে প্রথমে এটি দখলে নিতে চেয়েছিলেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী। এরপর দখলের প্রচেষ্টা চালান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তারা ক্ষান্ত হলে জবরদখল প্রক্রিয়ায় যুক্ত হন শেখ হাসিনার ফুফাতো ভাই, স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ ও এমডি মোহাম্মদ নুরুল ইসলাম। পুলিশের সহযোগিতায় 2022 সালের 21 জুন মধ্যরাতে ম্যানোলা হিলে তাণ্ডব চালায় গডফাদার মহিউদ্দিন বাচ্চু, মশিউর রহমান, কাউন্সিলর গিয়াস উদ্দিনের লোকজন। আমাদেরকে বলছে যে কোনো কথা বলবি না এখানে, কোনো এগুলো শেখ হাসিনার আত্মীয়, এটা বহুত প্রভাবশালী লোক, এখানে তোমাদের কথা কেউ শুনবে না, এখানে সিএমপি কমিশনারও শুনবে না, থানায় শুনবে না, কেউ শুনবে না। প্রতিদিন প্ল্যানিংয়ে আছে ওরা, কীভাবে সবসময় বাইরের লোকজন থাকে, এনি টাইম ওদের লোক 25-30-40 জন আছে। কোনো মতন চান্স পাইলে আমাদেরকে দুজনকে মেরে ফেললে ওরা ঢুকে যাবে। আবার একজন আছে বিল্ডার, ওর নাম হচ্ছে ইলিয়াস, ও জামাত করে। তো সে একটা, ওর কাছে একটা রিয়েল এস্টেট ফার্ম আছে, সে একটা দলিল করছে উইথ নুরুল ইসলাম। নুরুল ইসলাম ছিল আগে স্ট্যান্ডার্ড রোজভিলা হাউজিং লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর, ওর চেয়ারম্যান ছিল। এই যে চেয়ারম্যান ছিল, যার সাহসে, যার বলে এরা ঢুকছে, কাজী আকরাম উদ্দিন আহমদ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও ম্যানোলা হিল ফিরে পান মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। কিন্তু এবার এ সম্পত্তিতে চোখ পড়েছে চকবাজার ওয়ার্ড জামাতের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের। আওয়ামী লীগ নেতাদের সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে। তার আশ্রয় প্রশ্রয়ে আবারও সক্রিয় দখলদাররা। মোহাম্মদ ইলিয়াস নামের একজন লোকজন পাঠাই আমাদেরকে বলতে, এই জায়গা আমি ওই আওয়ামী লীগের যারা ফলাইয়া চলে গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হাজি আকরাম আর নুরুল ইসলাম,
এরার থেকে নাকি তাই কাগজ নিয়ে জামার নামদারি চকবাজারের, ওর বাড়ি হইল বাঁশখালী, ওই পুকুরিয়া গ্রাম, চকবাজারে থাকে। আর প্রপার্টিস তার নাম। এখন সে বলতেছে কি এখন আওয়ামী লীগের এরার থেকে আমি নিছি, আমি জায়গা দখল করব। এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এরা ইলিয়াস বলে এক লোকের সাথে যে জামাত করে তার সাথে মিলে একটা চুক্তি করছে, যেখানে সে ইলিয়াস তাকে 1 কোটি টাকা দিয়েছে, ওরা ভাড়া তুলবে, ওরা এটা নির্মাণ করবে, তারপরে যদি কোনো একটা পার্টিকে পায় ওটা বিক্রি করবে, বিক্রি করলে টাকা ভাগাভাগি হবে। তো এটা আমি অবাক হয়ে গেলাম কি এটা কেমনে হয়। আমি তো এতদিন শুনে আসলাম কি দ্যাট জামাত চাঁদাবাজি করে না, ওখান থেকে নিশ্চিত হলাম কি দ্যাট জামাত করে। 7 নভেম্বর আরব প্রপার্টিজ লিমিটেডের এমডি মোহাম্মদ ইলিয়াসের সাথে ভূমি ব্যবস্থাপনার দলিল করেন নুরুল ইসলাম। এ বিষয়ে জানতে নুরুল ইসলামের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। আরব প্রপার্টিজ লিমিটেডের এমডি মোহাম্মদ ইলিয়াসকেও অফিসে পাওয়া যায়নি। না, আমি আসি কথা বলবো, আমি এমডি সাহেবের সাথে মিটিং এ আছি তো। আচ্ছা সেজন্য আচ্ছা আচ্ছা, এখন মিটিং এ আছি যে এমডি সাহেবের সাথে। ম্যানোলা-হিল মালিককে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদুল কবির। বাংলাভিশন নিউজ ডেস্ক। সেনাবাহিনীর অধিনায়ক ও অফিসারদের শৃঙ্খলার প্রতি অধিকতর যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে খুলনার জাহানাবাদে সেনানিবাসে সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের 43তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্দেশ দেন। সম্মেলনে সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং অভিযানের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন সেনাপ্রধান। নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের নির্দেশনা দেন সেনাবাহিনীতে উপস্থিত অধিনায়ক ও অফিসারদের। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানিয়েছেন হার্ট ফাউন্ডেশনের সেমিনারের বক্তারা। রাজধানীতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আওয়াল রিজভী। প্রধান অতিথি ছিলেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক সর্বক্ষেত্রেই তামাকের ক্ষতিকর প্রভাব লক্ষণীয়। তারপরও দুর্বল আইনের কারণে দেশে তামাক কোম্পানির ব্যবসা বেড়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025-এর অনুষ্ঠানমালা সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এবারের অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, যা দ্বিতীয়বারের মতো দেশব্যাপী অনুষ্ঠিত হবে। এ আয়োজন উৎসবমুখর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলার সোনহাট স্থলবন্দরে বিজিবির রংপুর সেক্টর এবং বিএসএফ এর দুবলি সেক্টরের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে এতে নেতৃত্ব দেন বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মামুনুর রশিদ এবং বিএসএফ দুবলি সেক্টরের ডিআইজি শ্রী আশুতোষ শর্মা। কুড়িগ্রাম 22 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান জানান, অনুপ্রবেশ রোধে, সীমান্তে নিরীহ নিরস্ত্র জনগণের ওপর হামলা বন্ধ করা, চোরাচালান ও মাদক পাচার রোধ সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে বর্তমানে টাইপ 1 তথা জন্মগত ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা সুস্থ সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে ব্যাপক ঝুঁকি তৈরি করছে। তাই ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলোর ঝুঁকি মোকাবেলায় সাধারণ মানুষকে ব্যাপক সচেতনতার বিকল্প নেই। বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানী সেগুনবাগিচায় বারডেম মা ও শিশু হাসপাতালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট এবং জাতীয় অধ্যাপক একে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনিস অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান বিক্রো মোলার সহ অন্যরা। অনুষ্ঠানে টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত দুস্থ শিশুদের মাঝে বিনামূল্যে ইনসুলিন বিতরণ করা হয়। বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আনোয়ার মডার্ন মেডিকেল কলেজ। এতে বক্তারা বলেন, যেহেতু ডায়াবেটিস নীরব ঘাতক ব্যাধি, কিডনির ফেলিওর, হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ নানা জটিলতা সৃষ্টি করে, তাই এ রোগ প্রতিরোধে ব্যবস্থা আনতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার নাসিমুল ইসলাম, অধ্যাপক ডাক্তার আমিনুল হক, অধ্যাপক ডাক্তার আব্দুস সামাদ সহ অন্যরা। এছাড়া ফ্রি ডায়াবেটিস চেক আপ, র্যালি ও ডায়াবেটিস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,
ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা তার দলবল, এমপি, মন্ত্রী সবাইকে ফেলে পালিয়েছেন। বিকালে কেরানীগঞ্জের গেন্ডা ইউনিয়নের সাধুরবাজার খেলার মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বিতর্কিত কাউকে দেখতে চায় না জনগণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের মহেড়া ইউনিয়ন বিএনপির জনসভায় তিনি একথা বলেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে অনতিবিলম্বে সেগুলো সংস্কার করে জাতীয় নির্বাচন ব্যবস্থা করার দাবি জানান তিনি। নির্বাচনী রোডম্যাপের দাবিতে ফরিদপুরে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। গেরোদা ইউনিয়নের বাখুন্ডায় এ সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। নোয়াখালীর সেনবাগ পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোহাম্মদ মফিজুর রহমান। বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বলেছেন, পাহাড়ি বাঙালির মধ্যে বন্ধুত্ব স্থাপন হলে অস্ত্রধারী সন্ত্রাসীরা শেখ হাসিনার মতো পালিয়ে যাবে। সন্ধ্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024-এর খেলোয়াড় এবং স্টাফদের সম্মাননা দিয়েছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি। বাংলাদেশের ফুটবলকে আরও একবার গৌরবময় উচ্চতায় নিয়ে যাওয়া এই অদম্য নারী খেলোয়াড়দের অভিবাদন জানাতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। সভাপতিত্ব করেন সাউথ ইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম। উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আজিমউদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসিরউদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দিলওয়ার হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি লাল দল। ফাইনালে বিকেএসপি লাল দল 3-0 গোলে হারিয়েছে বিকেএসপিরই সবুজ দলকে। এদিকে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা এবং দলকে 78 লাখ টাকা দিয়েছে সাউথ ইস্ট ব্যাংক। নারী ফুটবলের জাগরণ এবং এর উন্নয়নে বিকেএসপির 2টি দল সহ দেশের আরও 14টি একাডেমি দল নিয়ে শুরু হয়েছিল বিকেএসপি কাপ। সেখানে ফাইনালে বিকেএসপিরই 2 দলের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল দল। দলের হয়ে গোল করেছেন নবীরন খাতুন, তানজিলা আফরোজ, হীরা ও মরিয়ম মান্নান। খেলা শেষে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল পুরস্কার প্রদান করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিকেএসপি সবুজ দলের লিমা, 10 গোল করে সর্বোচ্চ স্কোরার বিকেএসপি লাল দলের সাগরিকা এবং সেরা গোলকিপার হয়েছেন সবুজ দলের সাগরিকা। এদিকে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলে নিজেদের 5 খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে বিকেএসপি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। সাফ চ্যাম্পিয়ন দলের হয়ে বিকেএসপির স্বপ্না রানী, আফরিদা খন্দকার প্রান্তি, ঋতুপর্ণা চাকমা, শাহেদ আক্তার রিপা ও সাগরিকার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে 25,000 টাকার চেক তুলে দেন তিনি। দুটি অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে সাউথ ইস্ট ব্যাংক সাফ জয়ী নারী দলের প্রত্যেক ফুটবলারকে 3 লাখ টাকা করে দিয়েছে। বিগত সরকারের হাতে নির্মমভাবে শহীদ হওয়া 3 জনের নামে স্টেডিয়াম ও খেলার মাঠের নামকরণ করেছে সরকার। কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়াম এখন শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়াম এখন শহীদ মারুফ স্টেডিয়াম এবং ঢাকা জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের নাম এখন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদদের নামে স্টেডিয়ামের নামকরণ একটি প্রশংসনীয় উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের। যদিও 1 মাস আগেই যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছিলেন, ছাত্র জনতা আন্দোলনে শহীদদের নামেই দেশের স্টেডিয়ামের নামকরণ করা হবে। বৃহস্পতিবার সেই প্রক্রিয়ায় খেলার মাঠের নামকরণ করে 3 জন শহীদের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পদক্ষেপে 2টি স্টেডিয়াম এবং জাতীয় সংসদ ভবন খেলার মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। নিজের ফেসবুকে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম ও ঢাকার জাতীয় সংসদ ভবনের খেলার মাঠটির নামকরণ করা হয়েছে শহীদ ফারহান ফায়াজের নামে। নতুন নামকরণ করা 3 শহীদের 2 জনের মৃত্যু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালীন জুলাই মাসে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কৃতি শিক্ষার্থী আবরার ফাহাদ 2019 সালের 7 অক্টোবর নির্মমভাবে শহীদ হন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার সন্ত্রাসীদের হাতে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র নয়, বিএনপি দেশ চালাবে ঐকমত্যে, করবে প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী না হওয়ার ব্যবস্থা, জানিয়েছেন তারেক রহমান।
আজীবন ফ্রি চিকিৎসা পাবে গণ অভ্যুত্থানে আহতরা, সচিবালয় 6 উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রয়োজনে বিদেশে পাঠানোর আহ্বান বিএনপির। অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদ চান ডক্টর ইউনূস, ফিরলেন আজারবাইজান থেকে। বিমানবন্দরে প্রবাসীদের আর হয়রানিতে না পড়ার আশ্বাস। ভারতে বসে শেখ হাসিনা যেন বক্তৃতা বিবৃতি দিতে না পারেন, দিল্লিকে ঢাকার অনুরোধ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। কুইক রেন্টালের 2টি ধারা হাইকোর্টে বাতিল, সীমাহীন দুর্নীতি ও পছন্দের গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই দায় মুক্তি আইনের নিন্দা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।